நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். বিধানসভার প্রথম ভাষণে সবাইকে চমকে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। স্পষ্ট বার্তায় তিনি জানিয়ে দিয়েছেন, তার রাজ্যে যদি কোনো হিন্দু মুসলিমদের উপর অত্যাচার করে তবে তার ফল বিশ্ব ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারতের মুসলমানদের জন্য আগামী দিনগুলো আরো কঠিনতর হবে, তাদের উপর অত্যাচার নির্যাতন আরো বেড়ে যাবে, বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হবে, এই ধরনের সম্ভাবনা দেখা যাচ্ছে। বর্ডারেও তাদের হত্যাকাণ্ড আরো বেড়ে যাবে। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশে যে ধর্মভিত্তিক রাষ্ট্র যারা, তাদের যদি আরো উত্থান ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ওখানে হিন্দুত্ববাদকে মোকাবিলা করার জন্য একটা ইসলামী ফ্লেভার বাংলাদেশের রাজনীতিতে আসবে। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধের মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করবো না ইনশাআল্লাহ। ভারতীয় সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেই বিষয়ে তো আমি এখনো কিছু জানি না, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। হু আর ইউ যে আপনি আমাকে বলার জন্য যে আমি কয়জন সহকারে যাব? কালকে রাত্রে থেকে আমাদের ডিস্টার্ব করতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই যে চুরি লাল চুরি পড়াইতে হবে সালাউদ্দিনকে। সীমান্ত বুঝে না, সীমান্তে যে হত্যা হয় সার্বভৌমত্ব বুঝে না, জাতীয়তাবাদ বুঝে না, তিনি সংবিধান বুঝে। ভারত চায় ভারতের মসজিদ ভাঙবে, মুসলমানদের উপর আক্রমণ করবে, কিন্তু তারা এটাও চায় বাংলাদেশের মন্দির ভালো থাকুক, বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক। ভাইরে ভাই, তুমি আমাদের স্বজাতি মুসলিম ভাইদের উপর আক্রমণ করবা, এটাও চাইবা বাংলাদেশে ভালো থাকুক। খারাপ যেমন তোমাদের এখানেও আছে, খারাপ কিন্তু আমাদের এখানেও আছে। এবার ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন তিনি। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর রক্তচক্ষুকে ভয় না পেয়ে তামিলনাড়ুর বর্তমান নতুন মুখ্যমন্ত্রী সিনেমাতেও যেমন নায়ক, বাস্তবেও তেমন নায়ক বিজয় থালাপতি এমন একটা হুঁশিয়ারি দিয়েছে শুভেন্দু অধিকারী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পুরো ভারতবাসী নয়, পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্ব কাঁপিয়ে তুলেছে। দর্শক, তার বক্তব্য, ভারতে যদি কোনো মুসলমানদের উপর নির্যাতন করা হয় তাহলে কিন্তু হিন্দুদেরকেও ছেড়ে দেওয়া হবে না। অর্থাৎ কোনো হিন্দু যদি, কোনো উগ্রপন্থী হিন্দু যদি মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর করে, মুসলমানদের গোস্তের দোকান ভাঙচুর করে, মুসলমানদের ইবাদতখানা, মসজিদ, মাদ্রাসা ভাঙচুর করে, মুসলমানদের উপর নির্যাতন করে, তাহলে ছেড়ে কথা বলবো না, তাহলে কিন্তু সেটার ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে বিজয় থালাপতি। দর্শক, ভারতে যখন নিপীড়ন চালায় নরেন্দ্র মোদী, কসাই নরেন্দ্র মোদীর যে সমস্ত বিজেপি নেতারা, উগ্র হিন্দুত্ববাদীরা এবং শুভেন্দু অধিকারীর মতো কুলাঙ্গারের দলের লোকেরা যখন ভারতের ভিতরে মুসলিমদের উপর নির্যাতন চালায়, তখন অন্য অন্য নায়কদের মুখ থেকে কিন্তু আমরা কথা শুনতে পাই না। ভারতে কিন্তু অনেক নায়ক আছে ভাই, অনেক মুসলিম হিরো আছে যাদের শুধু সিনেমাতেই হিরো দেখা যায়, বাস্তবে মূলত পক্ষে তারা জিরো। কিন্তু এই যে বিজয় থালাপতি, সে সিনেমাতেও হিরো, বাস্তবেও হিরো, যেটার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই 117টি মদের দোকান বন্ধ করার চেষ্টা করছে, বা বন্ধ হয়ে যাবে, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, ওখানকার মন্ত্রী যেহেতু উনি, সরকার অবশ্যই তো বন্ধ করে দিবে। তো মদের এই দোকানগুলো বন্ধ করে দিচ্ছে, অথচ এই মদের দোকান বন্ধ করার পিছনে কারণ কি আমি আপনাদেরকে বলি। এই যে হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন চালায়, ঘর বাড়ি ভাঙচুর করে, মসজিদ ভাঙচুর করে, কোরআন শরীফে আগুন জ্বালিয়ে দেয়, এবং আরেকটা ভিডিও দেখলাম গত 2 দিন আগে যে মুসলমানদের কবরস্থানে গিয়ে কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে এই শুভেন্দু অধিকারীর লোকেরা। দর্শক, এগুলো করে কিভাবে? মাতাল হয়ে, মদ খেয়ে, নেশা করে। নেশা করলে তো ভাই একটা মাকে স্বামী কি বলে, আপনার সন্তান স্ত্রী বলে ডাক দেয়, আবার স্ত্রীকে মা বলে ডাক দেয়। এই নেশা কিন্তু বন্ধ করে দিচ্ছে, এই মাদক দ্রব্য বন্ধ করে দিচ্ছে বিজয় থালাপতি। আসলে দেখেন, তিনি শুধু রিয়েল মানে কি বলে আপনার সিনেমা জগতেই হিরো নয়, রিয়েল লাইফেও কিন্তু তিনি আসলে একটা হিরো। এদিকে আবার বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নিয়ে যখন উত্তেজনা তৈরি হয়েছে, এই বিষয়টি নিয়ে যখন সাংবাদিক প্রশ্ন করেছে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে, তিনি এমন একটা প্রশ্নের জবাব দিয়েছে যে জবাবকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, এবং সরাসরি নাসিরউদ্দিন পাটোয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে লাল চুরি পরার ঘোষণাও দিয়েছে, লজ্জা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের যিনি ধর্মমন্ত্রী রয়েছে কায়কোবা, তিনি একটা বক্তব্য দিয়েছে
ভারতে কি ঘটতেছে আমি ওটা শুনতেও চাই না, জানতেও চাই না। ভারতে কি ঘটলো ওটা আমি বুঝতে চাই না। কিন্তু বাংলাদেশে যেন কোনো সংখ্যালঘুদের উপর যেন কোনো আক্রমণ করা না হয়। যদি আক্রমণ হয় তাহলে সেটা রুখে দেওয়া হবে, দরকার পড়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। আসলে দেখেন, এখানে কিন্তু তার বলা উচিত ছিল যে ভারতে যারা সংখ্যালঘুদের উপরে বা মুসলিমদের উপর নির্যাতন করছে, এটার কিন্তু কিঞ্চিত পরিমাণে হলেও একটু প্রতিবাদ করা দরকার ছিল। তিনি তা না করে তিনি যে কথাটা বলেছে, বাংলাদেশের হিন্দুদের উপর যেন কোনো আক্রমণ না হয়, বৌদ্ধদের উপরে যেন আক্রমণ না হয়, খ্রিস্টানদের উপর যেন আক্রমণ না হয়, এটা ভালো কথা। কিন্তু আমাদের স্বজাতি ভাই পাশের দেশে আক্রমণাত্মক হচ্ছে, বিজেপির হাতে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নিয়ে তো আসলে কোনো কথা বললেন না। এটার জন্যই কিন্তু জাতি বড় ধরনের ক্ষোভ প্রকাশ করছে। আসলে ধর্মমন্ত্রীর বলা উচিত ছিল যে পাশের দেশের আপনারা যারা মুসলমানদের উপরে সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপর নির্যাতন করছেন, আমরা চাইলে একবেলা ভাত খাবো, ভুট্টো বলছিল প্রয়োজনে আমরা ঘাস খাবো। আমি সেই মিটিং এ ছিলাম করাচিতে, বলে প্রয়োজনে ঘাস খাইতে হবে, তাহলে আমরা এটা বানাবো। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার, দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিবো। আজকে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে আবার বলতে হবে মুক্তিযুদ্ধোত্তর আমরা সত্যিকারে সাম্যের বাংলা প্রতিষ্ঠা করবো। ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 1757 বাংলা আমরা আবার পুনরুদ্ধার করবো। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। মামুন, এখন ব্যাপারটা হলো যে তারা যে বলতেছে যে ভারতে হিন্দু জঙ্গি প্রধান দেশে, তারাই বলতেছে যে তারা নাকি খতরে মে আছে। এখানে আমার একটা উত্তর আছে, হিন্দু উর্দুতে একটা কথা আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাটে, মানে চোর উল্টা পাহারাদারকে ধমকায়। আমরা হলো ভিকটিম, আমাদের উদ্দেশ্য কইরা কিংবা ওখানকার মুসলিম মাইনরিটি যারা নাকি প্রায় টোটাল 30% উপরে বিশ্ব ভারতে, তারা কম করে বলে 20%। এখন এইটা বলতে চাচ্ছে যে ওয়ার অন টেররের মতো ইসলামিক ফোবিয়া যে চালু হয়েছিল সেটাকে আবার তারা ইসরায়েলের সাথে মিলাইয়া মুসলমান হত্যা করে তারা উৎসব পোষণ করে। আর আমাদের ওই যে মিডল ইস্টের যেসব আপনি যে মিত্র করে বলেন, ওই ওরা এখন একটু ঘুরে বসছে, লড়ে চড়ে বসছে। কারণ আমাদের হলো সবচেয়ে প্রথম, আমরা মনে করি হাসিনুর ভাই বলছে যে আমরা ভাত খাচ্ছি, কাপুরুষ হয়ে গেছে মাঝখানে, কিন্তু ঐতিহাসিক ভাবে আমরা গঙ্গারিডায়ের জাতি, যে আলেকজান্ডার ঠেকাই দিয়েছিলাম পাঞ্জাব নদীর বিপাশা পূর্ব পাশে, 1200 শতাব্দীতে আমরা পরাজয় বরণ করছিলাম খনিক। আবার 1342 সালে সুলতান ইলিয়াস শাহ আমরা জেগে উঠছিলাম। 71 থেকে আজকে যদি 24 দেখি, এই ধারাবাহিকতায় আমাদের আন্দোলনটাই ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী আমাদের একটা সংগ্রাম। তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকে যে 24 আমরা দেখেছি, মানে অতীতের সকল দলগুলোকে কি আপনার বিএনপির আলায়েন্স, জামাত বলেন, কারো প্রতি আস্থা না রেখে মানুষ নেমে গেছে। এইখানে যেহেতু মানুষ জেগে গেছে, একটা মারলে একটাই পরে আরেকটা দাঁড়ায় যায় না। এখন যখন নাকি আমাদের 16ই জুলাই যে আবু সাইদ যে ভয়কে জয় করে আগের দিন চিঠি লিখে গেল যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, এখন কথাটা হইছে দেখা গেছে যে এই আমাদের বিপ্লবটা হাইজ্যাক চিন্তাই হয়ে গেছে নির্বাচনের নামে, যেভাবে হোক না কেন। এখন কিন্তু আমরা মনে করি অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতেই হবে। হাসিনুর ভাই যেভাবে বলছে, আমরা দরকার হইলে একবেলা ভাত খাবো, ভুট্টো বলছিল প্রয়োজনে আমরা ঘাস খাবো। আমি সেই মিটিং এ ছিলাম করাচিতে, বলে প্রয়োজনে ঘাস খাইতে হবে, তাহলে আমরা এটা বানাবো। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার, দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিবো। আজকে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে আবার বলতে হবে মুক্তিযুদ্ধোত্তর আমরা সত্যিকারে সাম্যের বাংলা প্রতিষ্ঠা করবো। ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 1757 বাংলা আমরা আবার পুনরুদ্ধার করবো। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। বাঙালিরা মাঝখান দিয়ে একটু ঘুমায় গেছিল, আবার যে করছে, আমরা তিতুমিরের সন্তান, এইভাবে বললেই তো হয়। গতকালকের আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসটির ভাষা ছিল এরকম: ফেসিবাদের সময় আমরা যেরকম বিভিন্ন প্রকার প্রতিবাদ অব্যাহত রাখতাম, আর প্রতিবাদ অব্যাহত রাখলে তখন ফেসিবাদের সেই সময়কার ফেসিবাদী শেখ হাসিনা কিংবা তার বাহিনীরা থ্রেট করতো যে মামলা, হামলা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা হবে এবং করতো। আমি নুরুল হক নূর সাহেবের গতকালকের একটি স্ট্যাটাসে সেরকম একটি আভাস পেলাম। তিনি তার স্ট্যাটাসে হুমকি দিচ্ছেন যে এভাবে কেউ তার বিরুদ্ধে লেখালেখি করলে কিংবা আলোচনা চালিয়ে গেলে তিনি তাদের বিরুদ্ধে মামলা দিবেন কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। আমার বিষয়টি গতকালকে দেখার পরে সারা রাত ভেবেছি যে হঠাৎ করে নুরুল হক নূর সাহেবের এরকম চরিত্রের পিছনে যাওয়ার কারণটা কি। আমি খুঁজে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাত্র একটা মন্ত্রিত্ব। একটা মন্ত্রিত্বর জন্য আজকে তাকে থ্রেট দিতে হচ্ছে। তার পক্ষে যারা অবস্থান করেছে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত, তার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে তার সাথে মিছিল মিটিং করেছে, সেই সহযোদ্ধাদের ফেসবুক পোস্ট এখন ভিপি নুরুল হক নূর সাহেব নিতে পারছেন না।
মানে মেনে নিতে পারছেন না। কথায় কথায় হুমকি, কথায় কথায় মামলা হবে। তো একই আচরণই তো ফেসিবাদী শেখ হাসিনা করেছিল। মামলা দিয়ে কি কাউকে কি দমিয়ে রাখা গিয়েছিল? গ্রেপ্তার করে কাউকে কি দমিয়ে রাখা গিয়েছিল? ইদানিং তার পেজে গেলে দেখবেন বেশ সরকারের কঠোর কিছু নীতি পেলেই উনি শেয়ার করে লিখে দেয় সঠিক সিদ্ধান্ত, এটাই কাজ। মানে সরকার ধরেন বলেছে যে অনলাইনে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকবে, যারা আপনার বিভিন্ন ধরনের অন্যায় কাজ দেখলে তাদেরকে অ্যারেস্ট করবে, বা এ ধরনের কিছু বিষয়কে মিন করে হয়তো কোনো একটা স্পেশাল সেল গঠন হচ্ছে। দীপিনুর সেটা শেয়ার করে লিখবেন সঠিক সিদ্ধান্ত। মানে ওনার এখন মূল সমস্যাটা হচ্ছে ওনার বিরুদ্ধে সবাই কেন বলছেন এটা তার ভালো লাগছে না। নূর সাহেবকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার পক্ষে কারা লিখেছিল এবং কেন লিখেছিল সেটা অনুধাবন করলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার বিপক্ষে মানুষগুলো এখন লেখে, কেন আপনাকে তারা এইভাবে দেখতে চায় না। এর মূল কারণটা আপনি যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে আপনি এই রাজনীতিতে লম্বা সময় টিকে থাকবেন। কিন্তু একটা মন্ত্রিত্ব, আপনার দল আপনাকে ধ্বংস করে দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন তাহলে রাজনীতিতে কী করা উচিত? কিছুই না। একটা সিদ্ধান্ত যদি আপনি নিতে পারতেন, আজকের বিরোধী দলে থেকেও তো 6 জন, জামাতের বাইরেও তো যারা জামাতের সাথে নির্বাচন করেছে তারা কি সংসদে প্রতিনিধিত্ব করছে না? রাজনৈতিক দলও তাদের টিকে গিয়েছে। 6 জন 2 জন 1 জন করে অন্তত তারা যে এই বাংলাদেশে যদি আপনার রাজনীতির লম্বা সময়কে টিকিয়ে রাখতে চান তাহলে আপনার এই সব থ্রেড দিয়ে লাভ নেই। অন্য দলগুলো 6 জন এমপি পেয়েছে, আপনিও 3 জন পেতেন অন্তত। আপনি 10 জন মানুষ নির্বাচন করলে আপনি সহ হয়তো এমপি হতে পারতেন, মন্ত্রিত্ব পেতেন না, কিন্তু সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলতে পারতেন, সনদের পক্ষে কথা বলতে পারতেন, গণভোটের পক্ষে কথা বলতে পারতেন, পিআর পদ্ধতির পক্ষে কথা বলতে পারতেন। কিন্তু গত কয়েক বছরে আপনি কি সেই যে কথাগুলো বলেছেন সেগুলোর পক্ষে এখন কথা বলতে পারছেন না। এই যে পারছেন না, এটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার কাছে আশেপাশে পুলিশ থাকবে, ভাই ব্রাদার থাকবে, প্রশাসনের অনেক সহযোগিতা থাকবে, সচিবালয়ে ঢোকেন, পকেটে হাত দিয়ে বের হন, জীবনে এই প্রথম অনেক বড় অর্জন। এ কারণে আপনার কাছে এখন থ্রেড দিতে ভালো লাগে, ফেসবুকে চটাং লিখতে ভালো লাগে, কিন্তু আপনার এই লেখাটা যে জনগণ পরোয়া করে না, এটা কি বোঝেন না? আমি ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা কম করি, দেখলে এখনও শ্রদ্ধা করব, সালাম দিব, ভালোবাসা, স্নেহ, মমতা, কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু আপনার বিপদে এই গণ অধিকার পরিষদকে যখন তালাক দেয় এবং তৎকালীন সময়ে এই গণ অধিকার পরিষদকে ধ্বংসের জন্য বহু মানুষ চেষ্টা করেছে, তার মধ্যে একটা হচ্ছে যাদের সাথে এখন জোট করেছেন এই বিএনপি। আমি তখন বিএনপি করতাম, আপনার পক্ষে বহু কথা বলেছি, আমাকে বহু মানুষ ফোন দিয়ে বলতেন তুমি কেন নূরদেরকে উঠতে দিতে চাও? আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনার দলটা ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছেন, এবং ধ্বংস করাটাই যাদের উদ্দেশ্য ছিল তারা শুধু ওই একটা জায়গায় আপনাকে হেল্প করেছে, মন্ত্রিত্ব। ওই একটা মন্ত্রিত্ব আপনাকে ধ্বংস করেছে, আপনার দলকে ধ্বংস করেছে। আপনার দলের এখন মহাসচিবকে, সভাপতিকে, কার কোন স্ট্যাটাস, কে কোনটা ফেসবুকে পোস্ট করে, এর কোনো অস্তিত্ব এখন আর কিন্তু নেই। এটাই বাস্তবতা, মিল নেই, তাল নেই, এবং দাঁড়িয়ে থাকার সেই হিম্মত আজকে হারিয়ে ফেলেছেন। যাই হোক, আমি যে কথাটা উদ্দেশ্য করে আজকের কথা বলেছি সেটা হচ্ছে থ্রেড না দিয়ে মানুষের বাস্তবতা অনুভব করুন। থ্রেড দিয়ে লাভ নেই। কাকে ধরবেন? জুলাইয়ের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে ওই মামলা হামলার ভয় দিয়ে লাভ নেই। এখন সবাই মুখ খুলে কথা বলছে, আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, দেশটাকে নিজের মনে করছে। এখন আর ওই আগের ডিজিটাল অ্যাক্ট আইন, অমুক আইন, তমুক আইন, এগুলা করে করে মানুষের মুখ বন্ধ করবেন, কোনো ফায়দা হবে না। বরং আপনি যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতির প্রত্যাশিত বিভিন্ন জায়গায় ওপেনলি সম্মানের সাথে যেতে পারতেন, সেটাকে কলুষিত করছেন, সেটাকে আপনি বন্ধ করছেন। মানুষ এখন কিন্তু আপনার এই ধরনের লেখা বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। তারপরেও শুভকামনা রইল। রাজনীতিতে আপন পর বলতে কেউ নেই। আপনি রাজনীতি করছেন, শুভবুদ্ধির উদয় হোক, মন্ত্রিত্ব করছেন, ভালোভাবে চালান, কিন্তু মনে রাখবেন থ্রেট করবেন না। যারা আপনার বিরুদ্ধে লেখছে তাদেরকে গালিগালাজ করার, মামলা দেওয়ার হীন মানসিকতা ভিপি নুরুল হক নূর সাহেব দিবেন না নিজের দিকে, তাহলে কিন্তু সেই স্যাপ গিয়ে পড়বে। আপনি যখন নির্যাতিত ছিলেন, ওই লেখালেখি করেই আপনার পক্ষে মানুষ দাঁড়িয়েছে, ও বক্তব্য দিয়েই আপনার পক্ষে দাঁড়িয়েছে, তখনও তো কারো না কারো বিপক্ষে বক্তব্য মানুষকে দিতে হয়েছে। তখন কি তাদের নামে মামলা হয়ে সেটার পক্ষে আপনি থাকতেন? নিশ্চয়ই না। তাহলে আজকে মামলার সাহস আসে কোত্থেকে আপনার? কোন বিবেকে আপনি ফেসবুকে মামলা করতে চান? কার বিরুদ্ধে মামলা করবেন? আজকের এই বাংলাদেশের, হ্যাঁ, উন্মুক্ত স্বাধীনতা মানে এই নয় যে অভদ্রতা, অসৌজন্যতা, কিন্তু আপনি চুরি করলে চোর বলবে না, দালালি করলে দালাল বলবে না, ডাকাতি করলে ডাকাত বলবে না, খারাপ একটা কাজ আমি করলে আমাকে মানুষ গালি দিবে না? দিবে। এটা তো সোশ্যাল মিডিয়ার কাজ, সেটাকেও নিয়ন্ত্রণ করতে চান, সেই আশায় ঘুরে বালি সেটা করতে পারবেন না। তবে যদি এমন কিছু হয় যেটা আপনার চরমভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা ব্যক্তি পর্যায় থেকে সেরকম হতে পারে, কিন্তু রাষ্ট্রের পর্যায় থেকে, রাজনীতির মাঠে মানুষের কণ্ঠরোধ করা, নিয়ন্ত্রণ করা, এটা কোনোদিনই সমুচীন হবে না। ওই হামলা মামলার ভয় দিয়ে, ওই সকল জিডিমিডির ভয় দিয়ে মানুষকে আপনারা আর বোকা বানানোর ষড়যন্ত্র করবেন না। ভারতের সঙ্গে আমাদের যে 7টি রাজ্য রয়েছে, ভারতের 7টি রাজ্য রয়েছে, এবং সেই 7টি রাজ্যের সঙ্গে আমাদের সীমান্ত, সেই সীমান্তে এখন রীতিমতো অশনি সংকেত দেখা দিয়েছে। অনেক আগের থেকেই মায়ানমারের সীমান্তে আমরা বলতে গেলে বিপদগ্রস্ত অবস্থায় আছি। বাংলাদেশ এবং মায়ানমারের যে নো ম্যানস ল্যান্ড আছে, সেই এলাকা ঘিরে লক্ষ লক্ষ রোহিঙ্গা
হাজার হাজার অস্ত্রধারী বিভিন্ন জাতিগোষ্ঠীর যারা যোদ্ধা, সেখানে আরাকান আর্মি, কুকিচিন থেকে শুরু করে আরও অনেকে, আর সীমান্তের এপারে বাংলাদেশে প্রায় 15 লাখ রোহিঙ্গা, এদের একটা বিরাট অংশ অপরাধী, বিরাট অংশ অস্ত্রধারী। এদের কারণে কি হলো, পুরো টেকনাফ, উখিয়া, কক্সবাজার, 3টি পার্বত্য জেলা, এগুলো সহ এমনকি আমাদের যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর, বিভাগীয় শহর, আমাদের প্রাণ, এই অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। এবং যে ধরনের কথাবার্তা ব্যাংকক থেকে আরাকান আর্মি বলছে, কুকিচিন বলছে, যে সকল কথাবার্তা আমেরিকার যে সকল বুদ্ধিজীবী রয়েছে যারা বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করতে চায়, তারা আমাদের ওই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রামকে কেন্দ্র করে এবং মায়ানমারের আরাকান অঞ্চলকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা তারা করে যাচ্ছে, এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে সেখানে যেভাবে যুদ্ধ বাঁধিয়ে রাখা হয়েছে, এটি আমাদের দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক, নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা আছেন, সেনাবাহিনী, তাদের ঘুম রীতিমতো হারাম করে ফেলেছে। কক্সবাজার অঞ্চলে যাদের ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, হোটেল রয়েছে, মোটেল রয়েছে, এমনকি চট্টগ্রাম কেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তারা কেউ এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর সুখে নেই, শান্তিতে নেই। আমাদের আবেগেবেগ প্রবণ বাঙালি যখন এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হলো, তাদেরকে মানে আহলান শাহলান স্বাগতম জানানোর জন্য হাজার হাজার মানুষ, এই দাড়ি টুপিওয়ালা আমাদের ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা ইমানি দায়িত্ব পালন করার জন্য কক্সবাজারে ছুটে গেলেন। ওই সময় তো আমি বলেছিলাম যে এরা এতটা খারাপ, এতটা বজ্জাত, মানে এই রোহিঙ্গারা, তাদের ইতিহাস, মোগল আমলের তারা কি অপকর্ম করেছে, এগুলো নিয়ে আমি টেলিভিশন টকশোতে বহুবার বলেছি এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় লিখেছি যে এদের মতো এরকম বাজে স্বভাবের কোনো লোক নেই। আজকের যারা আলেম ওলামা তাদেরকে স্বাগত জানাচ্ছেন, খুব দ্রুত এদের জন্য সবাইকে কাঁদতে হবে, সবাইকে কাঁদতে হবে, এবং এখন পরিস্থিতি প্রায় সেই পর্যায়ে রয়ে গেল। এবার আমরা এই সীমান্ত বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তর কয়েকগুলো এলাকা, যশোর, খুলনা, এরপর কুষ্টিয়া, এরপর চাঁপাইনবাবগঞ্জ, এরপর আমাদের উত্তরবঙ্গের দিনাজপুর, শিলিগুড়ি, এই যে অঞ্চলগুলো রয়েছে, তো এখানে আমাদের যে মোটামুটি একটা সহাবস্থান, শান্তিপূর্ণ একটা অবস্থান ছিল মমতা ব্যানার্জির জমানাতে। শুধুমাত্র তিস্তা প্রকল্প এবং পদ্মা ব্যারেজ নিয়ে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক পর্যায়ে আমাদের যে মতদ্বৈধতা, ওই পর্যায়ে ছিল, কিন্তু সীমান্তে কখনো মারামারি, হানাহানি, কাটাকাটি ওইরকম ঘটেনি। যেটা হয়েছে সেটা হলো বাহিনীগুলোর মধ্যে আমাদের বিজিবি, ওদের বিএসএফ, তারা গোলাগুলি করেছে এবং সীমান্তের আমাদের অংশের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, ভারতের মানুষের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমাদের অংশগুলো আমাদের পত্রিকায় এসেছে যে বিএসএফ এইভাবে গুলি করে এত লোকে মেরে ফেলেছে। আবার আমাদের বিজিবি যাদেরকে গুলি করে মেরেছে, এই খবর আমাদের দেশে আসেনি, কিন্তু এগুলো ভারতীয় পত্রপত্রিকায় ব্যাপকভাবে আসছে। ফলে এই সীমান্ত উত্তেজনার বাইরে মূলত আমাদের আসলে ওরকম ম্যাজের কোনো সমস্যা ছিল না। পুরো মমতা ব্যানার্জির জমানায়, তার আগে জ্যোতি বসুর জমানায়, বিমান বসুর জমানাতে, বা অন্য যারা বামপন্থী সরকার ছিলেন, এমনকি একেবারে সে 1953 থেকে যখন ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন, তখন থেকে আসলে আমাদের সাথে ওইরকম কোনো সমস্যা হয়নি। এমনকি যখন নকশাল আন্দোলন চলছিল চারু মজুমদারের, ঠিক ওই সময়টা তো সীমান্ত বলতে গেলে খোলাই ছিল। তো সেই দিক থেকে এইবারই প্রথম শুভেন্দু যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন, এখন থেকে এই এলাকাগুলোতে সীমান্তে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো অনিবার্য হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এবং এই সীমান্ত নিয়ে যদি আমাদের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়, এটা অস্বাভাবিক কিছু না, এবং ভারত এরকম কিছু একটা চাচ্ছে। গত 2 বছর ধরে আমরা শুনে আসছি ভারতের পত্রপত্রিকায় ভীষণভাবে ভারত সরকারকে প্রভোগ করা হচ্ছিল যে এখনই বাংলাদেশে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করা উচিত, এখনই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে মোহাম্মদ ইউনূসের সরকারকে, তারা ঠাট্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোহাম্মদ ইউনূস বলতো, আর কেউ কেউ বলতো মিয়া ইউনূস, মানে ওই যে একজন পর্ণ তারকা আছে মিয়া খলিফা, সেই মিয়া খলিফার নামের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা নাম সংযোগ ঘটিয়ে তাকে একজন বাজে মানুষ হিসেবে চিহ্নিত করার মানুষে ভারতীয় পত্রপত্রিকার বা সাংবাদিক যে সকল লোকজন ইউটিউবে আসতো বা তাদের যে সকল মিডিয়াতে তারা কথা বলতো, তারা এই দুটো শব্দ উচ্চারণ করতো, মোহাম্মদ ইউনূস, এখানে মোহাম্মদ শব্দটিকে অপমান করা হতো, আর মিয়া ইউনূস মানে এখানে মিয়া কথা বলে ওই মিয়া খলিফার সঙ্গে মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা করে তারা বলতো যে আমরা ওখানে কামান সেট করেছি, আমরা ওখানে দূরপাল্লার বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র করেছি, ওখানে 1 ব্যাটালিয়ন সৈন্য আছে, ওখানে 1 রেজিমেন্ট সৈন্য আছে, এরকম নানা রকম গল্পগুজব শুনে আমরা ভয় ছিলাম যে কোনো সময় সীমান্তে মারামারি লেগে যেতে পারে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে সেটা হয়নি। এরপরে যখন তারেক রহমান সাহেব ক্ষমতায় এলেন, আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যে বিরোধ গত 2 বছর যাবৎ চলছিল, এই বিরোধ নিষ্পত্তি হবে। শেখ হাসিনার জমানাতে যে একপেশে নীতি ছিল, ভারত কেবলই মাত্র বাংলাদেশকে শোষণ করতো, সেটার অবসান হবে এবং একটা নতুন বাংলাদেশের আমরা সন্ধান পাবো। কিন্তু শুভেন্দুর
যে ক্ষমতায় আরোহণ, এই ক্ষমতায় আরোহণ এবং তার যে অতীতকালে বিভিন্ন বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা, আওয়ামী লীগের লোকদেরকে কলকাতায় আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে বাংলাদেশে গেরিলা আক্রমণ চালানো, আওয়ামী লীগের লোকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা শুভেন্দু ইতিপূর্বে বলেছেন, এখন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি যদি তার 1% সেইগুলো মানে করার চেষ্টা করেন, জাস্ট 1%, তাহলে 1971 সনের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। 1971 সনে এই ভারতের এই অবস্থার কারণে কি হলো, পাকিস্তান আর্মি অনেক আগেই তারা সীমান্ত কিন্তু ছেড়ে দিয়েছিল। 1971 সালের যে 26শে মার্চের পরের থেকে পুরো সীমান্তের যে নিয়ন্ত্রণ, এটি বাঙালিদের হাতে ছিল, মুক্তিযোদ্ধাদের হাতে ছিল, ভারতের হাতে ছিল। শুধুমাত্র বাংলাদেশের ভিতরে ক্যান্টনমেন্ট কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানে রাজাকার, আলবদর, আসাম তারা সেখানে এই নির্যাতন চালাতো বা ওইরকম মুক্তিযোদ্ধাদের সাথে গেরিলা যুদ্ধ করতো, কিন্তু ইন জেনারেল সীমান্তগুলো বলতে গেলে একেবারে নির্বিবাদে ভারতের অধিকারে ছিল। ফলে কী হতো, মুক্তিযোদ্ধারা, মুজিব বাহিনীর সদস্যরা তারা অনায়াসে ভারতে চলে যেত, ট্রেনিং নিয়ে আবার চলে আসতো, আবার বাংলাদেশে অপারেশন চালিয়ে তারা ভারতে চলে যেত। তো এই যে কাজগুলো তারা করেছে, সেই বিশাল যে আমাদের দেশের জন্য বিশাল যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত পাহারা দেওয়ার মতো জনবল, শক্তি, অর্থ, গোলাবারুদ কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত আমাদের হয়নি। ভারত যে কাজটি করেছে, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কাঁটাতারের বেড়া দিয়েছে, যেখানে যেখানে প্রয়োজন সেখানে তারা কুমির ছেড়ে দিয়েছে, যেখানে প্রয়োজন সেখানে তারা বিভিন্ন গেরিলা বাহিনীকে, কখনো বাংলাদেশের শান্তি বাহিনী, কখনো কুকিচিন, বিভিন্ন রকম গেরিলা বাহিনী, বিশেষ করে বনাঞ্চলগুলো, যেখানে বনাঞ্চল সুন্দরবন বলেন, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এমনকি আমাদের নেত্রকোনা, তারপরে সিলেট, এই সকল এলাকাতে যে পাহাড় ঘেরা বনাঞ্চল রয়েছে এবং সেই বনাঞ্চলের মধ্যে যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তে তারা মানে অস্ত্রধারী বিভিন্ন গোষ্ঠীকে মদত দিয়ে এমন করে রেখেছে ওখানে আসলে আমাদের সেনাবাহিনী সেখানে সহজে ঢোকার চেষ্টা করে না বা যায় না সেখানে, আর বিজেপি তো প্রশ্নই আসে না। তো এই যে একটা অবস্থা ভারত তৈরি করে রেখেছে, তার সঙ্গে যদি রাজনীতির অ্যারোগেন্সি যেটিকে বলা হয়, সেই অ্যারোগেন্সি যুক্ত হয়, তাহলে এই পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ত্রিপুরাতে বিজেপির যে সরকার, তারা এখন আগে যেভাবে মানিক সরকার ছিলেন সেরকম নাই। নতুন যারা বিজেপির হয়ে ত্রিপুরাতে চালাচ্ছেন, সেই আগরতলাতে, সেখানে এই পুরো সীমান্তটি আমাদের জন্য এখন নিরাপদ নয়। শুভেন্দু আসলো এখানে, এরপরে অন্যান্য যে সকল রাজ্য রয়েছে সেই রাজ্যেতেও বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলো এখন রীতিমতো বাংলাদেশের এই পারে এসে আক্রমণ চালানোর জন্য রীতিমতো উত্তেজিত হয়ে আছে। এই হলো একটা। দ্বিতীয় যে সমস্যা, সেই সমস্যাটা হলো ভারত পশ্চিমবঙ্গের প্রায় 50 লাখ, তারা মনে করছে প্রায় 50 লাখ বাঙালি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আছে। আসামেও নাকি এরকম প্রায় 20 লাখ না 30 লাখ বাঙালি আসামে আছে। তারপরে গুজরাট, দিল্লি, বিভিন্ন এলাকাতে সব মিলিয়ে অর্থাৎ ভারতের বক্তব্য অনুযায়ী প্রায় 1.5 কোটি বাংলাদেশের মানুষ তারা ভারতে অবৈধভাবে বসবাস করছে। অনেকে ওখানে ফ্যামিলি কার্ড করেছে, অনেকে নাগরিকত্ব কার্ড করেছে, পাসপোর্ট আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হলো বাঙালি, এরকম দাবি দিল্লির পক্ষ থেকে করা হচ্ছে। এবং যখনই বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন চলে, তখন তারা ভয় দেখায় যে আমরা এই 1.5 কোটি মানুষকে বাংলাদেশে পুশিং করব, জোর করে পুশিং করব। এবং এর আগে আসামে বেশ কয়েকবার তারা তাণ্ডব চালিয়েছে, ভীষণভাবে তাণ্ডব চালিয়েছে, এবং ওখানকার মুসলিম যারা জনগোষ্ঠী রয়েছে তাদের জীবন এই বিজেপির যারা লোকজন তারা তছনছ করে দিয়েছে। ওটা নিয়ে আমাদের বাংলাদেশের এই পারে, সীমান্তের এপারে বেশ উত্তেজনা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারত সেটা পাঠায়নি, বা কিন্তু ওটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তারা রেখে দিয়েছে। তো এখন আবার এই নতুন তারেক রহমান সাহেবের জামানাতে যখন কথা ছিল বর্তমান সরকারের সাথে একটা ভালো সম্পর্ক হবে, অতীতের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য উভয় সরকার প্রাণান্ত চেষ্টা করবে, কিন্তু সেটা না করে বরং আরও নিত্য নতুন এই যে সীমান্তের সমস্যা, পুশিন সমস্যা, ভারতীয় নাগরিকদেরকে বাঙালি বলে বাংলাদেশের মধ্যে ঢোকানোর জন্য যে চেষ্টা, এই জিনিসগুলো ভারত যে আবার শুরু করেছে, তা বহন করার ক্ষমতা আমাদের এই রাষ্ট্রের নেই, আমাদের নাগরিকদের নেই, আমাদের সেনাবাহিনীর নেই।